প্রিয় দর্শক, আপনারা যারা আমার কন্টেন্টগুলো নিয়মিত দেখেন নিশ্চয়ই মনে থাকবার কথা, আরো প্রায় 4 মাস আগেই বলে রেখেছি যে বর্তমান সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে রাজপথে নামবে। অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে, তাহলে কি স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জোট বাঁধছে? বিষয়টি তেমন না হলেও এটুকুই বলার চেষ্টা করছিলাম, এটুকুই স্পষ্ট হয়েছিল তখন থেকেই যে নির্বাচন বিলম্বিত করতে, নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এবং পেছনে যে একটি উগ্রবাদী গোষ্ঠীর নেতৃত্বে যে পরিকল্পনা আঁকা হচ্ছে তা বাস্তবায়ন করতে সরকার যা করছে তাতে বিএনপিও বাধ্য হবে নামতে, আর আওয়ামী লীগ তো আন্দোলনে থাকবেই, সে যে ফর্মেটেই হোক। এবং সেটি দেখা যাচ্ছে মোটামুটি অনেকখানি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে পাশাপাশি আন্দোলনে তারা নামছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যের ঊর্ধ্বগতি তার প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফেরাতে আমাদেরকে খেয়াল রাখা দরকার। গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মাঠে নামছে বিএনপি, এমন খবর আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি। এবং পাশাপাশি আওয়ামী লীগও তাদের হরতাল কর্মসূচি দিচ্ছে, ফেব্রুয়ারি মাসে তারা আন্দোলনে নামছে, তারা নানান ধরনের জনসংযোগ করবে। যদিও এর আগে 10 ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবস এবং পরবর্তীতে কয়েকদিন আগে একটি হরতালের কর্মসূচি দিয়েছে, এর আগে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ, সেগুলো ফ্লপ হয়েছে, খুব স্বাভাবিক কথা। এবং আগামী যে 16 এবং 18 ফেব্রুয়ারি আওয়ামী লীগ যে হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে সেটি বাস্তবায়ন হোক আর না হোক, তারা রাজপথে নামছে এটি জানান দেওয়ার চেষ্টা করছে। আর আওয়ামী লীগ বিএনপি তো সরাসরি ঘোষণা দিতেই যাচ্ছে। বিএনপির যে কর্মসূচি সেটি 2 ভাগে থাকবে। এবং এর সাথে জানিয়ে রাখি, 71-এর মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এবং 72-এর সংবিধানকে সমুন্নত রেখে জুলাই গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র বিএনপি সরকারকে দিতে যাচ্ছে তাদের পরামর্শ হিসেবে। যাই হোক, এ বিষয়ে পরে বলছি। এখন 2 ভাগে বিএনপি আন্দোলন নামছে। প্রথম ধাপটা হবে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে, যে ভ্যাট আরোপ করা হয়েছে নানান পর্যায়ে সেগুলোর প্রতিবাদে, এবং তার জন্য জেলায় জেলায় সমাবেশ হবে, গণসংযোগ হবে বিএনপির পক্ষ থেকে। এবং দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে তারা 15 ফেব্রুয়ারি থেকে কর্মসূচিতে যাচ্ছে। সারা দেশে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে নানান ধরনের সমাবেশ করবে এবং সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন যে খুবই দ্রুত প্রয়োজন, এই মেসেজটি বিএনপি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন বিএনপি নিশ্চয়ই হরতাল অবরোধের মধ্যে যাবে না। এবং সামনে যেহেতু রোজা, তারপর রোজার ঈদ, এখন অনেকে বলতে পারে বিএনপি তো এরকম কর্মসূচি দেয়, এরকম ডাক দিয়েছে কত আওয়ামী লীগের সময়, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, এবং এই নিয়ে নানান ধরনের হাস্যরসের সৃষ্টি হয়েছিল। কিন্তু তখনকার বিএনপি আর এখনকার বিএনপি নিশ্চয়ই অনেক পার্থক্য। বিএনপিকে আওয়ামী লীগ রাজপথে নামতে দেয়নি, স্টিম রোলার চালিয়েছে, কোনো কর্মসূচি ঘোষণার সাথে সাথে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ সরকারে থাকার সময়। এখন কি সরকার সেগুলো বেছে নিতে পারবে? সরকার কি সে ধরনের স্টিম রোলার চালাতে পারবে? বিএনপি অনেক কৌশলের খেলা খেলছে, অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং তারেক রহমানের যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় আমাদের সামনে আসছে, তাতে তার যে ঘোরতর বিরোধী, তার যারা শত্রু, তারাও স্বীকার করছেন তারেক রহমান যে ফরম্যাটে খেলছেন এটি যে কোনো মুহূর্তে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিতে পারে। কারণ জনসমর্থন তার দিকে যেভাবে যাচ্ছে, বললাম তো যে তার যারা শত্রু তারাও সেগুলোকে ওয়েলকাম করছে। এই অবস্থায় এসে আরও একটি যে বিষয় পেন্ডিং রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা কিংবা তাদের যে নেতাকর্মীরা জুলাই প্রক্লেমেশন দিতে চেয়েছিল, সেটা তো বিএনপির চাপেই বন্ধ হয়েছে, তারা স্থগিত করেছে। 23 জানুয়ারি পর্যন্ত আবার সরকারের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি ওয়েবসাইটে বা অনলাইনে মতামত নিচ্ছিলেন। এ সময় দেওয়া হয়েছিল যে কি ধরনের পরামর্শ তারা পেতে পারে, সরকার কি ধরনের ঘোষণাপত্র তারা মানুষের সামনে আনতে পারে। এগুলো সব ভাওতাবাজি, এর আগেও আমি এই বিষয়ে বলেছি। বিএনপি যে ঘোষণাপত্র দিতে যাচ্ছে তাতে মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই এই ঘোষণাপত্র হবে এবং এর সঙ্গে 17 বছরে আওয়ামী লীগের যে নির্যাতন, যে স্টিম রোলার চালানো হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে, বিশেষ করে বিএনপির উপরে, সেইগুলোকেও তারা ইনক্লুড করতে চাচ্ছে। এবং নিঃসন্দেহে এটি প্রোক্লেমেশন নয়, এটি একটা ডিক্লিয়ারেশন হিসেবে তারা দিতে চাচ্ছে। তার কারণ তারা বলছে যে 5 আগস্ট থেকে যদি এটি কার্যকর হয় তাহলে সরকারই তো অবৈধ হয়ে যাবে এবং তখন আরেকটু হসপস বাঁধবে, তখন আরও নানান ধরনের জটিলতা বাঁধবে। যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছাত্ররা বলছে সেটা তো আরও 5.5 মাস আগেই দেওয়া যেত। অতএব এটি কোনোভাবেই বিএনপি মেনে নেবে এবং সেটিই হবে, আমি বলে রাখি, সেটিই হবে। আর
আওয়ামী লীগ যে কর্মসূচি দিচ্ছে, আগেই বলেছি তারা সফল হবে না, এটা তারাও জানে, কিন্তু তারা জানান দেওয়ার চেষ্টা করছে যে এই সরকার অবৈধ, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। অতএব তারা যেভাবে গণতন্ত্র হত্যা করছে, নির্বাচনের নামে আবার প্রহসন করা হচ্ছে জাতিসংঘে, সেই মেসেজগুলো তারা দিতে চায়। এটা আমরা খুব স্বাভাবিকভাবে বুঝি যে আওয়ামী লীগ যা করতে চাইছে বা যে কর্মসূচি এই মুহূর্তে দিবে তার কোনোটি তেমন কোনো ইফেক্ট ফেলবে না। তারপরেও হয়তো তারা তাদের রাজনীতি ঠিক আছে, এরকম 2-4টি কর্মসূচি মাঝে মাঝে দেবে, তারা যে মাঠে আছে সেটি জানান দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমি বলছি যে সরকারের বিরুদ্ধে প্রধান 2 রাজনৈতিক দল তারা আন্দোলনে নামছে, এবং এটি বলা যায় একসাথেই নামছে। মানুষ নিঃসন্দেহে এটিকে সমর্থন জানাবে, আওয়ামী লীগের জন্য নয়। মানুষ এটিকে সমর্থন জানাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড, তাদের যে নানান ধরনের এক ধরনের মানুষের আকাঙ্ক্ষার বাইরে যে গিয়ে তাদের যে পরিকল্পনা, সেটার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠছে, এটাই সমর্থন জানাবে আওয়ামী লীগকে। এবং আমি তো শুরু থেকেই বলে আসছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের বিতর্কিত কর্মকাণ্ড একের পর এক করে যাচ্ছে, তাতে করে আওয়ামী লীগকে ফ্রেশ হয়ে ফিরে আসার সুযোগ তারাই তৈরি করে দিচ্ছে, এবং ইতিহাসে এমন নজির খুব কম নেই। অতএব আওয়ামী লীগ বিএনপি যদি আলোচনার ভিত্তিতে আন্দোলনের নামেও যার যার স্বার্থের জায়গা থেকে, তাতেও অবাক হওয়ার খুব বেশি থাকবে না যদি তারা আটঘাট বেঁধে পরিকল্পনা করে এই ধরনের কোনো আন্দোলনের নামে। আমি সেটাই কথাই বলছি। জামায়াতে যেমন এতদিনে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নিয়ে তারা বুঝতে পেরেছে তারা ভুল করছে, এই জন্য ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন জামাতের নেতারা। ঠিক এই মুহূর্তে সম্ভবত সেই হুঁশটুকুই এসেছে, ওইটুকুই যে কৌশল অবলম্বন করতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে এদেশে রাজনীতি করা সম্ভব নয়, তবে তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাকে মানে মাহফুজ আলম বা জামাতের নেতাদের মতন অনেককেই বিশ্বাস করার কিছু নেই। তিনি আসলে ফরম্যাট চেঞ্জ করেছেন। তিনি তার স্ট্যাটাসে বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানে মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান, বাকশাল 2-এর বিরুদ্ধে অভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থানকে তিনি বুঝিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা প্রকাশের মন্তব্য করার চেষ্টা করছেন। জামাত যেমন যেটা বলছিলাম যে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে, মাহফুজ আলম যে কতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছেন তা তার স্ট্যাটাসের মধ্যেই প্রমাণিত। আরেকটু বললে খোলাসা হবে। বিষয়টা হচ্ছে যে তিনি তো অনেক বিপ্লবী শব্দ উচ্চারণ করেছেন, ইনকলাব জিন্দাবাদ, কি সব বয়ান, বাংলাদেশকে টেনে হিচ্ছে লম্বা করে সমুদ্র হিমাচল পর্যন্ত বাংলাদেশের আয়তন ইত্যাদি ইত্যাদি। এত কঠিন শব্দ বোঝার ক্ষমতা আমাদের নেই, আমরা সাধারণ মানুষ। কিন্তু এত শব্দের মধ্যেও তিনি কখনো তার বক্তব্যে, বিবৃতিতে, স্ট্যাটাসে আল বাদর, আল শামস, রাজাকার, যুদ্ধ অপরাধ এসব শব্দ উচ্চারণ করেননি। তিনি তো এইসব বিশ্বাসী না, তিনি কেন উচ্চারণ করেন এইসব শব্দ? এবং তার এই স্ট্যাটাসটি কখন এসেছে? যখন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মুখপত্র ছাত্র সংবাদে তুমুল বিতর্কিত একটি লেখা প্রকাশিত হলো। আফগান মাহতাব না কি টাইপের একটি নাম, মুক্তিযুদ্ধকে প্রচন্ডভাবে কটাক্ষ করলো। যারা মুসলিম হয়েও মুক্তিযুদ্ধ গিয়েছিলেন, তারা ভুল করে গিয়েছিলেন, তাদেরকে অপরিণামদর্শী হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওই লেখার মধ্যে ওই লেখক, আল্লাহ তাদের ক্ষমা করুন। তার মানে তারা এতটা গর্হিত কাজ করেছেন, তারা অপরাধ করেছেন যে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন। যখন এটি নিয়ে চারিদিকে তুমুল সমালোচনা, তখন কিছুটা গিরগিটের মতন রং বদলালেন মাহফুজ আলম।